নিশ্চয়ই উপভোগ করেছেন গানটি। এবারে আমি চলে যাচ্ছি আমাদের বড় ডিপার্টমেন্টের এইচওডি, বড় ডিপার্টমেন্টের এইচওডি ইন্দিরা বড়োর কাছে। ম্যাম, আপনি কবিতা পাঠ করবেন নিশ্চয়ই, স্বরচিত কবিতা। তো দর্শক বন্ধু, আমরা ইন্দিরা বড়ো ওনার স্বরচিত কবিতা পাঠ শুনবো। বড় ডিপার্টমেন্ট, বড়োলেন ইউনিভার্সিটি বড় ডিপার্টমেন্টের এইচওডি। আন্তৰিক নিবেদন ৰাখিছোঁ আৰু আজি এই বিশেষ অনুষ্ঠানত মই দুটি বড়ো কবিতা স্বৰচিত বড়ো কবিতা পাঠ কৰিবলৈ ওলাইছোঁ। প্ৰথমতে মই পাঠ কৰিব ওলাইছোঁ বীমা। বীমা মিন্স মা। বীমাৰ অৰ্থ হ'ল মা। মাক লৈ পেলাই লিখা মোৰ কবিতা। বীমা। मोनसे गेदेमा मुं बिमा गैया जानो हाया रावबो बिमानि समान बयनिख्रुइ देरसिन रासिन मुं बिमा मोनसे गेदेमा मुं बिमा गैया जानो हाया रावबो बिमानि समान बयनिख्रुइ देरसिन रासिन मुं बिमा जायहा गैया बिमा बिसो मिथिगौ बिमानि आंखाला मा जाय बिमाहा फिसा थैजादों बेसो मिथिगौ बिनि दुखुआ मा जाय बिमाया फिसाजों एंगार जादों बिसो मिथिगौ फिसाया बिमानि गोरबोआव माबादि दावदाब दोनदों राव गैया बिमाहा बिमानि दाहाखौ बेरखांहोनो दंसैबोल' गोसोआव दोमो दोमो अरखि राव गैया बिमाहा बिमानि दाहाखौ बेरखांहोनो दंसैबोल' गोसोआव दोमो दोमो अरखि बिहारि बिमा नों बिनि गेदेमा जेब्लाबो जामा जिया बिमा हमनि गोरबोआ गावनि फिसानि थाखाय बेखौनो जों मिथिया राव गैया बिमाहा बिमानि दाहाखौ बेरखांहोनो दंसैबोल' गोसोआव दोमो दोमो अरखि बिहारि बिमा नों बिनि गेदेमा जेब्लाबो जामा जिया बिमा हमनि गोरबोआ गावनि फिसानि थाखाय बेखौनो जों मिथिया মানে বিমা মা এই শব্দটো ইমান মানে অৰ্থবহুল ইমান অৰ্থবহুল তথাপিও আমি সন্তানবিলাকে মা বস্তুটো কি এইটো ভালকৈ নুবুজে মা আমি সন্তানক ডাঙৰ দীঘল কৰোঁ কিন্তু সন্তানবিলাকে কেতিয়াবা আমাক এৰি যায় মাক এৰি যায় তেতিয়া মাৰ মনত কেনেকুৱা বেদনা আহে এই বেদনাবোৰক মানে নিজৰ সন্তানে বুজি নোপোৱা হৈ গৈছে সেইটোলৈ মই এইটো বীমা বা মা বুলি কবিতাটো লিখিছিলোঁ আৰু নেক্সট কবিতা মই পাঠ কৰিবলৈ লৈছোঁ এইটো হ'ল দখনা এই যে মই পিন্ধি আছোঁ আমাৰ বড়োৰ ট্ৰেডিশ্যনেল ড্ৰেছ দখনা 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 गोथार मुं बर'नि बर' हारिमुनि गोमो गोथां बाथौगां बेसे गाब बेनि गोमो बुरै बिदन आगर गुबै बेसे आगर फारौ मेगन दावराय मोख्रेब मुफुर आफा बैग्रि बिबार मखरदमा लाइ हागार लाव बेगर गंगार थाइसि आरोथ' सानथ्र' हायो गोमो बुरै बिदन आगर गुबै बेसे आगर फारौ मेगन दावराय मोख्रेब मुफुर आफा बैग्रि बिबार मकरदमा লাই হাগার লাউ বেगर गंगार थाइसि आरोथ' सानथ्र' हायै आगर बेरि दखना थावसि हिन्जाव गोदाननि गाननाय गोजा गोजा रेगे रेगां आगरै समायो हिन्जाव गोदान जोंफबनानै नाथाय हारिमु बर'नि दिनैनि गोमानो हमदों बुहुमलुरनि आखाइ फोलावहरनायाव दखनानि महर सोलायदों गानग्रा आइजोनि बिबां जामख'लांदों हिसानसालिनि नुलिया साल गान्दै दखना दानाय थाम खालथाम समायना रेगां रेगां साननां खोथा जोंनि हारिमु अब्ला थांगोन बोरै আৰু ইয়াৰ লগে লগে মোৰ এই স্বৰচিত কবিতাটো শেষ হ'ল দখনা আমাৰ যি ট্ৰেডিশ্যনেল ড্ৰেছ দখনা সেইটোলৈ মই লিখিছোঁ আৰু এই দখনাৰ মানে কিমান যে ৰং তাই সেউজীয়া পিন্ধিছোঁ মই হালধীয়া পিন্ধিছোঁ কিছুমানে বেঙুনীয়া কিছুমানে কমলা ৰং বিভিন্ন ৰঙৰ আৰু দখনা মানে বিভিন্ন ৰঙৰ আমি বনাওঁ আৰু ইয়াত যে কিমান যে ফুল মোৰ ফুলটো বেলেগ তাৰ ফুলটো বেলেগ আৰু বেলেগ বেলেগ ফুল আৰু কিমান যে মানে
কি বলে এইটো বাৰেৰহণীয়া ফুল মানে হেগিয়ে নহয় আমি মানে বড়ো কি কয় মানে নেচাৰৰ সন্তান প্ৰকৃতিৰ সন্তান আৰু এই প্ৰকৃতিক আমি যিটো দেখিছোঁ সেইটো বোলে মানে দখনা বা আমাৰ ড্ৰেছত এইটো ডিজাইনটো আনি দিয়ে লগাই দিয়ে মানে তথাপিও আজি এই কি বুলি কয় গ্ল'বেলাইজেশ্যনৰ ইনফ্লুৱেঞ্চত আমাৰ দখনা বনাওঁতে মানুহ মানে কমি গৈছে পিন্ধাওঁতে মানে কমি গৈছে আমি কমি গৈ আছে আৰু এইটো চিটুৱেশ্যনত আমাৰ দখনাৰ থ্ৰুৱেদি আমি বড়ো কালচাৰটো আমি বিশ্বৰ সন্মুখত দাঙি ধৰোঁ এই যদি লাহে লাহে কমি যায় পিন্ধাও যদি নোহোৱা হয় বনোৱাওতো যদি নোহোৱা হয় তেতিয়াহ'লে কমি যাব আৰু তেতিয়াহ'লে আমাৰ পৰম্পৰাগত যি সংস্কৃতি কেনেকৈ ৰক্ষা কৰিব সেইটোকে মই সেইটো দখনা বুলি নাম দি পেলাই মই কবিতাটো ৰচিছিলোঁ ধন্যবাদ ধন্যবাদ ইন্দিরা বড়ো ডক্টর ইন্দিরা বড়ো বড়ো ডিপার্টমেন্টের বড়োল্যান্ড ইউনিভার্সিটির বড়ো ডিপার্টমেন্টের এই ছবি তিনি খুব সুন্দর করে মাকে নিয়ে একটি বড় ভাষায় কবিতা পাঠ করলেন আর দক্ষিণা যে বড়দের ট্রেডিশনাল ড্রেস বড়দের মেয়েরা যে ট্রেডিশনাল ড্রেস পরে থাকে বড়রা নিজেরা তৈরি করে থাকেন সেই ড্রেস নিয়ে তিনি কি সুন্দর করে কবিতাটা লিখেছেন আর মা নিয়ে যে লিখেছেন যে প্রতিজন মা আমরা যারা মায়েরা প্রত্যেকেরই মনের কথা যে মায়েদের কথা যখন অনেক সময় সন্তানরা শুনে না বা সন্তানদের যখন অবাধ্যতা যখন মাদের কিভাবে বিপন্ন করে মারা যে কিভাবে মানসিকভাবে বিপন্ন হন তিনি খুব সুন্দরভাবে সেটা আমাদের প্রত্যেক মায়েরই মনের কথা মারা যে কিভাবে মনে কষ্টে আমরা ভুগি সেটা একমাত্র মায়েরাই ফিল করতে পারবেন এখানে মা যারা আছেন তারা অবশ্যই উনার কবিতাটা ফিল করেছেন উনি খুব সুন্দরভাবে বুঝিয়েও দিয়েছেন কবিতাটি আমি এখন চলে যাচ্ছি উদ্যানশ্রী নার্জারি যিনি বড় ডিপার্টমেন্টের স্কলার উদ্যানশ্রী নার্জারি আমি অনেকক্ষণ ধরে দেখছি দর্শক বন্ধু তিনি বসে আছেন আমি বলবো যে তাকে অনুরোধ করবো তিনি কিছু বলবেন Good evening, respected sir, madam and scholar friends. মই বহুত ভাল লাগিছে coming to this program. Thank you. উদ্যানশ্রী নার্জারি কিছু বললেন না খুব সম্ভবত তিনি প্রিপেয়ার্ড ছিলেন না আমাদের মধ্যে উপস্থিত আছেন দেরহাসট গয়ারি যিনি বড় ডিপার্টমেন্টের স্কলার তিনি গবেষণা করছেন বড় ডিপার্টমেন্টে তিনি কিছু বলবেন আপনি কি কবিতা পাঠ করবেন আচ্ছা কি দেরহাসট গয়ারি তিনি একটি স্বরচিত কবিতা পাঠ করবেন खुलुमबाय बयनिसिमबो आं दोंसे खन्थाइ आवरायनो आवगायदों खन्थाइनि मुङा जाबाय आसिखौ मुथुना दालासै नोंनि दाउसा एरजेननो रोंनाय आसिया बहा थांखो सोरबा सोदांसौखो ना फुरिया बेरामजों रुंग'लांखो नङा नों गावनो मुथुनानैसो लादों बे जालाखार जौस्राङाव दंसै गोबां समायना हायना गोनां आसिफोर बयहाबो अब्ला नों मुथुनाय आसिखौ सोर नुगोन मुथुना लानाय आसिजों स्नान मन्दिर आरो खाम्फानि गेजेराव दावराय आरो गासा थानाय बै गोमो गाबनि जिखौ नों माबोरै दैखांगोन आइ आफा नोंदा नोमबाजै नोमथै नोमादै नोमाय नोमानै नोमायाव मोनहा खुगा सेरजों जोनोम होसे होनानै दैखांबोबाय लेर लेर दांनाय बेलिरनाय फेदेरबोबाय नोंबोथ' बिसोरनिनो हारासे बिगुरसे आसिखौ मुथुनानै दालासै नों दाउसानि उनाव गाजोलानि उनाव दाउला भेरानि एरनो बाहायदो नों आसिखौ नङाब्ला मागुर सावलिया बिगुर लानानै गोमो जिखौ जौस्राङाव गोजौनिफ्राय गोजौ दैखांनो फैनाया बिदै गलासो जागोन माने कविताটো হৈছে মানে সবেই মানে নিজে কিবা লিটারেচারটো মানে উঠিবলৈ আগত মানে ল'ব কাৰণে মানে সবেই লিখিব লাগে এইটো কৈছে
দর্শক বন্ধু, আমরা দেবহাসট গোয়ারির কবিতা পাঠ শুনলাম। বড় ভাষায় তিনি কবিতা পাঠ করলেন, স্বরচিত কবিতা। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমাদের কিছু যান্ত্রিক অসুবিধা থাকায় আপনাদের আমরা দুঃখিত যে আপনাদের অনুষ্ঠান শুনতে একটু খুব সম্ভবত অসুবিধা হচ্ছে। তো আমি চলে যাচ্ছি জনি বসুমাতারির কাছে। জনি বসুমাতারি, কিছু বলবেন আপনি? Good evening, teachers. Actually, I was not planning about this to deliver anything. So, well, this is my first time experiencing this short gathering. What is this called, ma'am? বহুভাষিক Bahubashik. Yeah, this is Bahubashik. really amazing. All tribes are united and sharing each other's and knowing each other's. Thank you. ধন্যবাদ জনি বসুমাতারি, তিনি খুব সুন্দর করে বললেন। দর্শক বন্ধু, আপনারা দেখছেন আলোর সাথী পর্ব 41 অনুষ্ঠান। গতকাল আপনাদেরকে দেখিয়েছি আলোর সাথী পর্ব 41-এর প্রথম ভাগ, পার্ট ওয়ান, অর্থাৎ বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ে আমরা যে বহুভাষিক সম্মেলন করেছি, নেপালি, বড়ো, অসমিয়া, বাংলা, রাজবংশী, হিন্দি, এসব বিভিন্ন ভাষাভাষী মানুষদের নিয়ে, বিভিন্ন ভাষিক জনগোষ্ঠীর মানুষদের নিয়ে ও বিভিন্ন ভাষায় আমরা যে স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্য যে অনুষ্ঠান ছিল বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সেই অনুষ্ঠানটা একদিনে আপনাদেরকে দর্শক বন্ধু দেখানো সম্ভব হয়ে উঠতে পারেনি, কারণ অনুষ্ঠানটা বেশ বড়সড় ছিল। তার জন্য গতকাল আমরা আপনাদেরকে প্রথম পর্ব দেখিয়েছি, আজকে এর দ্বিতীয় ভাগ, আলোর সাথী অনুষ্ঠানের 41 পর্বের দ্বিতীয় ভাগ আজ আপনারা দেখছেন। এই বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানের মধ্যে আমরা চলুন দর্শক বন্ধু কোকরাঝাড় থেকে আপনাদেরকে একটু শিলচর ঘুরিয়ে নিয়ে আসি। শিলচরের ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী আপনাদের সামনে আছেন। তিনি এবার আপনাদেরকে বলবেন ঋষি অরবিন্দ ও তার দর্শন নিয়ে। তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে গত 5টি পর্বে বুঝিয়ে দিয়েছেন। তিনি অরবিন্দ দর্শন নিয়ে আলোচনা করেছেন খুব সাবলীলভাবে, সুন্দর সহজ করে তিনি অরবিন্দ ও তার দর্শন সম্বন্ধে আলোচনা করেছেন। আসুন দর্শক বন্ধু, আজকে আমরা এই বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ফাঁকে তার অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর ঋষি অরবিন্দ ও তার দর্শন নিয়ে আলোচনার আসুন দর্শক বন্ধু আমরা ষষ্ঠ ভাগ শুনে নেই ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী। প্রথম পর্বে বলছিলাম যে এই আলোচনাতে শ্রী অরবিন্দ দর্শন নিয়ে খুব একটা বেশি ভেতরে যাব না, কিন্তু আলোচনা যত এগুচ্ছে একটু একটু করে ভেতরে যেতেই হচ্ছে, নিজেকে সংযত করা যাচ্ছে না। ফলে আলোচনাটা একটু গভীরে যাচ্ছে, তাও আমি সহজ করে বলার চেষ্টা করব। এর আগের পর্বে ইয়োগা অফ সেলফ পারফেকশন, সিনথেসিস অফ ইয়োগা বোঝাতে গিয়ে ইয়োগা অফ সেলফ পারফেকশনের কথা বলেছিলাম, যেটাকে বাংলায় বলেছিলাম আত্ম উৎকর্ষ যোগ বা আত্ম উৎকর্ষ সাধন, এবং তার প্রক্রিয়া হিসাবে দুর্যোধনের বলা একটা শ্লোকের কথা উল্লেখ করেছিলাম, যেখানে দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলেছিলেন জানামি ধর্মম নাচামি প্রবৃত্তি, জানামি অধর্মম নাচামি নিবৃত্তি। অর্থাৎ ধর্ম কি আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। অধর্ম কি আমি জানি, কিন্তু তা থেকে আমি নিজেকে নিবৃত্ত করতে পারি না। অর্থাৎ এই যে জ্ঞান এবং ইচ্ছা শক্তির এই ব্যবধানের ফলেই মানুষ সমস্ত পাপকর্মে লিপ্ত হয়, এবং এই জ্ঞান এবং ইচ্ছা শক্তির দূরত্ব কমানোই হচ্ছে বিশুদ্ধিকরণ, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইয়োগা অফ সেলফ পারফেকশন বা আত্ম উৎকর্ষ সাধন হয়। যখন পূর্ণ আত্ম উৎকর্ষ
সাধন হবে, যখন ইয়োগা অফ সেলফ পারফেকশন পূর্ণতা পাবে, তখন ব্যক্তি জানবে যে সে কেবল নিমিত্ত মাত্র, পরম ব্রহ্ম তার মধ্যে দিয়ে পরম ব্রহ্মের ইচ্ছাকে প্রতিফলিত করছেন। ব্যক্তি তখন জানবে সে কেবল নিমিত্ত মাত্র। যতক্ষণ পর্যন্ত এই অনুভব আসছে না, ততক্ষণ পর্যন্ত ইয়োগা অফ সেলফ পারফেকশন পূর্ণতা পাবে না। এখানে মহাভারতের একটা গল্প খুব প্রাসঙ্গিক। মহাভারতের বারবারিকের গল্প, যার অন্য নাম বেলারসেন, যিনি ভীমসেনের নাতি ঘটোৎকচের পুত্র। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে পরম বীর মহাযোদ্ধা বারবারিক শ্রীকৃষ্ণের কাছে এসে তার বীরত্বের কথা বলে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেন, এবং তিনি বললেন যে মহাভারতের এই যে যুদ্ধ তিনি একদিনে শেষ করে দিতে পারবেন। শ্রীকৃষ্ণ বারবারিককে তার যুদ্ধ ক্ষমতার পরীক্ষা দিতে বললেন এবং বললেন যে তার একটি তীর দিয়ে পাশের পাহাড়টাকে জ্বালিয়ে দিতে। বারবারিক একটি তীর ছুঁড়ে শ্রীকৃষ্ণের কথা মতো পাশের পাহাড়টিকে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন। শ্রীকৃষ্ণ বুঝলেন যে এই মানুষটি যদি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে একদিনেই মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যাবে, এবং যদি একদিনে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে শ্রীকৃষ্ণের যে অভীষ্ট মহাভারতের যুদ্ধের মধ্যে দিয়ে সেই অভীষ্ট সাধিত হবে না। ফলে শ্রীকৃষ্ণে তার যথারীতি ছল কৌশল অবলম্বন করে তিনি সিদ্ধান্ত নিলেন যে বারবারিককে এই যুদ্ধ থেকে বাইরে রাখতে হবে। যদি না হয় তাহলে 17-18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে না, গীতার সৃষ্টি হবে না, অর্জুনের পরিশুদ্ধ হবে না, অর্জুনের আত্মশুদ্ধি হবে না। একদিনে যুদ্ধ শেষ হয়ে গেলে শ্রীকৃষ্ণের যে অভীষ্ট সেটা সাধিত হবে না। ফলে তিনি তার কৌশল অবলম্বন করে, শ্রীকৃষ্ণের কৌশল অবলম্বন করে বারবারিককে জিজ্ঞেস করলেন, তুমি তো মহাবীর, তুমি কোন দলের হয়ে যুদ্ধ করবে? বারবারিক উত্তর দিলেন, যে দল দুর্বল আমি তার হয়ে যুদ্ধ লড়ব। শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন, তোমার মতে এখন কে দুর্বল? বলে, এই মুহূর্তে কৌরব দুর্বল। তখন শ্রীকৃষ্ণ আবার ছল করে বললেন যে তাহলে যে মুহূর্তে তুমি কৌরবের দলে যোগ দিয়ে নেবে তাহলে পাণ্ডব দুর্বল হয়ে যাবে। তো মহাভারতের যুদ্ধে তুমি কি সব সময় এদিক ওদিক দল পরিবর্তন করতে থাকবে? তুমি যে দলে যোগ দেবে সেই দলই তো শক্তিশালী হয়ে যাবে, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে আবার অপর দলে যেতে হবে, তাহলে তুমি যুদ্ধ করবে কি করে? শ্রীকৃষ্ণের এই ছল বারবারিক উপলব্ধি করলেন, তিনি সেটা বুঝতে পারলেন, এবং এর মধ্যে দিয়ে বারবারিক শ্রীকৃষ্ণের আসল পরিচয় পেয়ে গেলেন, এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে নতজানু হয়ে বললেন, প্রভু আমি তোমার পরিচয় পেয়ে গেছি, তুমি আমার গুরু, তুমি বলো আমি কি করব। শ্রীকৃষ্ণ তখন বারবারিককে বললেন, যদি আমি গুরু হই তাহলে গুরু দক্ষিণা দাও। বারবারিক বললেন, কি গুরু দক্ষিণা দেব? শ্রীকৃষ্ণ বললেন, তোমার মাথাটা কেটে আমার কাছে দিয়ে দাও। বারবারিক বললেন, প্রভু তাই হবে, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, কি ইচ্ছা? বারবারিক বললেন যে আমি আমার মাথা কেটে তোমাকে দিয়ে দেব, কিন্তু এই মহাভারতের যুদ্ধটা আমি দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তোমার কাটা মাথাটা ওই পাহাড়ের চূড়াতে রেখে দেব, ওখান থেকে তুমি সমগ্র যুদ্ধ, সমস্ত যুদ্ধ দেখতে পাবে। এবং বারবারিক যখন নিজেকে স্যাক্রিফাইস করে, নিজেকে উৎসর্গ করে নিজে নিজের মস্তক কেটে শ্রীকৃষ্ণের কাছে দিয়ে দিলেন, তখন শ্রীকৃষ্ণ সেই কাটা মাথাটাকে পাহাড়ের উপরে স্থাপন করলেন। যুদ্ধ হলো, যুদ্ধ চলল, কৌরব পাণ্ডবের যুদ্ধ হলো, তাণ্ডব হলো, পাণ্ডব জয়ী হলেন, সত্যের জয় হলো, ন্যায়ের জয় হলো। কিন্তু যুদ্ধ শেষে
পাণ্ডবের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল, কে বীর শ্রেষ্ঠ, পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ বীর কে? সবাই ছুটলেন শ্রীকৃষ্ণের কাছে, যে আপনি বলুন বীর শ্রেষ্ঠ কে? অর্জুন বললেন সমস্ত যুদ্ধ তো আমি করলাম, সুতরাং আমি বীর শ্রেষ্ঠের শিরোপা আমি পাবো। ভীম বললেন আমি এত বড় বড় লোককে মেরেছি, আমি হব। অমুক বলছেন এই আমি হব, অমুক বলছেন আমি হব। শ্রীকৃষ্ণ আবার সেই ছল, তার যেটা কৌশল অবলম্বন করলেন, অবলম্বন করে বললেন দেখো আমি তো অর্জুনের রথের সারথি ছিলাম, সুতরাং আমি তো সামনের দিক থেকে দেখেছি, আমি পুরো যুদ্ধ তো দেখতে পারিনি, আমি তো রথ চালাচ্ছিলাম। ফলে এখানে যুদ্ধ কে সবচেয়ে ভালো করেছে, কে শ্রেষ্ঠ বীর, আমার পক্ষে বলা সেটা সম্ভব নয়। তখন পাণ্ডবরা জিজ্ঞেস করলেন তাহলে কে বলতে পারবে? বললেন যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের উপরে পাহাড়ের মধ্যে গিয়ে দেখো, ওখানে বারবারিকের কাটা মাথা আছে, সেই কাটা মাথাকে জিজ্ঞেস করো যে এই যুদ্ধের কে সবচেয়ে শ্রেষ্ঠ বীর, কুরুক্ষেত্রের যুদ্ধের শ্রেষ্ঠ বীর কে? পাণ্ডবরা ছুটলেন বারবারিকের কাছে, বারবারিককে জিজ্ঞেস করলেন আমরা যুদ্ধ করলাম, আপনি বলুন আমাদের মধ্যে সবচেয়ে ভালো যুদ্ধ কে করেছে, বীর শ্রেষ্ঠের শিরোপা কে পাবে? বারবারিক বললেন তোমরা যুদ্ধ করেছ, আমি তো দেখিনি। পাণ্ডবরা একটু ক্ষুব্ধ হলেন, বললেন তাহলে তুমি এখানে কি দেখলে এতদিন ধরে? বারবারিক বললেন আমি তোমাদের কাউকে দেখিনি, আমি কেবল দুটো জিনিস দেখেছি। এক, দেখেছি নারায়ণের সুদর্শন চক্র এই কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ঘুরছে এবং এক এক করে পাপীদের কেটে যাচ্ছে। দুই, যেটা দেখেছি সেটা হচ্ছে দ্রৌপদী মহাকালী রূপে তার প্রসারিত জিহ্বা দিয়ে পাপীদের রক্ত শুষে খাচ্ছেন। এছাড়া এই মহাভারতের সম্পূর্ণ যুদ্ধে আমি আর কাউকে দেখিনি, কিচ্ছু দেখিনি। বারবারিকের প্রথম যে কথাটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথাটা পাণ্ডবরা অনুধাবন করে বুঝতে পারলেন যে কত বড় ভুল করেছেন। তারা বুঝতে পারলেন যে আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে তারা নিমিত্ত মাত্র ছিলেন, যুদ্ধ করেছেন স্বয়ং নারায়ণ, যার ফলে বারবারিক কেবল নারায়ণের সুদর্শন চক্রকেই দেখেছেন, না ভীমকে দেখেছেন, না যুধিষ্ঠিরকে দেখেছেন, না অর্জুনকে দেখেছেন, না নকুল, না সহদেব, না অন্য কোনো যোদ্ধাদেরকে বারবারিক দেখেছেন। তিনি দেখেছেন কেবল নারায়ণের সুদর্শন চক্র ঘুরছে এবং পাপীদের ধ্বংস করছে, এবং দ্রৌপদী মহাকালী রূপে তার প্রসারিত জিহ্বা দিয়ে পাপীদের রক্ত শুষে খাচ্ছেন। এই কথাতে, বারবারিকের এই কথাতে পাণ্ডবদের সম্বিত ফিরে এলো এবং বুঝলেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তারা কেউ বীর নয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তারা সবাই নিমিত্ত মাত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রেষ্ঠ বীর স্বয়ং ভগবান নারায়ণ। এই উপলব্ধিটা যখন আসবে তখন হবে ইয়োগা অফ সেলফ পারফেকশনের পূর্ণতা। তখন ব্যক্তি জানবে সে নিমিত্ত মাত্র, তার মধ্যে দিয়ে পরম ব্রহ্মের ইচ্ছা প্রতিফলিত হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের একটি লাইনে লিখেছেন, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারই জীবন মাঝে। অর্থাৎ আমি নিমিত্ত, ভগবানের ইচ্ছা, পরম ব্রহ্মের ইচ্ছা, শ্রীকৃষ্ণের ইচ্ছা, নারায়ণের ইচ্ছা আমার মধ্যে দিয়ে এই পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। এই উপলব্ধি যখন আসবে আমরা জানব আমাদের ইয়োগা অফ সেলফ পারফেকশন পূর্ণতা পেয়েছে। আজকে আর বলছি না, সময় শেষ হয়ে গেছে। নমস্কার। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর আলোচনা, অরবিন্দ, ঋষি অরবিন্দ ও তাঁর দর্শন নিয়ে আলোচনা আপনারা শুনলেন। দর্শক বন্ধু, একটা কথা না বললেই না হয়, যেহেতু আলোর সাথী অনুষ্ঠানের আয়োজক নতুন দিগন্ত প্রকাশনী, ব্যবস্থাপনায় নতুন দিগন্ত প্রকাশনী, তাই একটা কথা না বললেই না হয়, অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর
পুস্তক ঋষি অরবিন্দ ও তার দর্শন পুস্তকখানি প্রকাশিত হয়েছে নতুন দিগন্ত প্রকাশনীর থেকে গত অগাস্ট মাসে। দর্শক বন্ধু, আপনাদের মধ্যে কেউ যদি ঋষি অরবিন্দ ও তার দর্শন নিয়ে জানতে আগ্রহী হন, তাহলে আপনারা অবশ্যই ঋষি অরবিন্দ ও তার দর্শন, লেখক অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই পুস্তকখানি সংগ্রহ করবেন। আপনাদের সংগ্রহে এই মূল্যবান গ্রন্থটি থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মন অনেকটা প্রফুল্ল ও মনে শান্তি পাবে এই পুস্তকখানি পাঠ করলে, আর অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি পুস্তকখানি ঋষি অরবিন্দ তার দর্শন, লেখক অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী, আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে এই নম্বরে ফোন করবেন। নতুন দিগন্ত প্রকাশনীর এই নম্বরে ফোন করবেন 9435373614। দর্শক বন্ধু, আমরা এবার পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের এটা বহুভাষিক একটা সাহিত্য আড্ডা বলা যায়, বহুভাষিক একটা সাহিত্য বাসর। তো দর্শক বন্ধু, আপনারা সবাই দেখছেন আমার সাথে পর্ব 41 অনুষ্ঠান। আমি প্রফেসর হীরজ্যোতি সিংহ, যিনি এই অনুষ্ঠানের আয়োজক, ওনাকে বলবো তিনি কিছু বলবেন। এবার তিনি খুব সম্ভবত একটা স্বরচিত কবিতা শোনাবেন। আপনি কি বড় ভাষায় কবিতা শোনাবেন? রাজবংশী ভাষায় কবিতা শোনাবেন। নমস্কাৰ। যেতিয়া মেডামে মোক ক'লে যে বিভিন্ন ভাষা ভাষীৰ কবিতা ইয়াত পাঠ হ'ব, আৰু মোক অনুৰোধ ক'লে যে আপুনি নিজৰ ভাষাৰ কবিতা এটা পঢ়ক, সেইটো গতিকে মই প্ৰায় 1986 চনত লিখা এটা কবিতা মনত পেলাব চেষ্টা কৰিছোঁ, আৰু সেই মনত পেলোৱাৰ পিছত কিছু মনলৈ আহিল, আৰু সেইটোকে গাবলৈ চেষ্টা কৰিছোঁ। সাহিত্যৰ সমালোচকসকলে লক্ষ্য কৰিব, এইটো দুটা প্ৰজন্মৰ দুটা সংস্কৃতিৰ ছবি এখন সামান্যভাৱে তুলি ধৰিবলৈ চেষ্টা কৰা হৈছে। লগতে পৰিৱৰ্তিত সমাজ আৰু অৰ্থনীতিৰ যি প্ৰকোপ বা প্ৰভাৱ, তাৰ ফলত সাহিত্যই কি গতি লৈছে তাৰে এটা নমুনা হয়তো দিবলৈ প্ৰয়াস কৰা হৈছে। এখন নেপালি ভাষা, তার মাতৃভাষায় কিছু শোনাবেন। খুব সম্ভবত তিনি একটা গান শোনাবেন নেপালি ভাষায় আমাদের। তিনি জুলজি ডিপার্টমেন্টের পিএইচডি স্টুডেন্ট। মই ইমান নাজানো এইটো গান গাবলৈ, কিন্তু তথাপিও তেজপুরহর আয়ু বরিলাই, তেজপুরহর আয়ু বরিলাই, গাঁও সোর ফুলের দিদির বৈনি, নাচো হয় মিলের নামলে সাইলে, গাঁও সোর ফুলের দিদির বৈনি, নাচো হয় মিলের নামলে সাইলে, তেজপুরহর আয়ু বরিলাই, তেজপুরহর আয়ু বরিলাই, নোডার কাটির গয়ে কোচেলি, भाग्यले भेट ना पायो चोकेरी, को कहाँ पुग्ने हो के थाहा छैन, आगुम भेट फेरि हुने हो होइन, मनको दुःख पुग्ने गाउँ, स्वरमा स्वरको मिलाई गाउँ, तिजको रहर आयो बरिलै, तिजको रहर आयो बरिलै। थ्याङ्क यू। আপনারা দীপিকা ছেত্রীর গান শুনলেন নেপালি ভাষায়, আমরা উপভোগ করলাম। এখানে দেখতে পারলাম যে দর্শকরা আমাদের ক্যামেরার সামনে যারা দর্শকরা আছেন তারা উপভোগ করছেন। দর্শক বন্ধু, ক্যামেরার ওপারে যারা দর্শকরা আছেন, দর্শক বন্ধুরা আপনারা। দর্শক বন্ধু,
অনুষ্ঠানের ফাঁকে এবার একটু গান শোনা যাক শিশু শিল্পী সঙ্গীত শিল্পী লালার পিয়ালি চন্দের কণ্ঠে। দর্শক বন্ধু, আমরা আলোর সাথী পর্ব 41-এর প্রথম ভাগে আমরা পিয়ালি চন্দের গান শুনিয়েছিলাম। ছোট্ট সঙ্গীত শিল্পী পিয়ালি চন্দের গান আপনাদেরকে শুনিয়েছিলাম। আজ আলোর সাথী পর্ব 41-এর দ্বিতীয় ভাগেও আমরা আরেকখানি গান আপনাদেরকে শোনাতে চাই। তো আসুন দর্শক বন্ধু, আমরা গানখানা শুনে নেই। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। मैं हूँ तेरी प्रेम दीवानी, मुझको तू पहचान। मधुर सुना दो तान। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। जब से तुम संग मैंने अपने नैना जोर लिए हैं, क्या मैया क्या बाबुल सबसे रिश्ते तोड़ लिए हैं। मेरे मिलन को व्याकुल है ये कब से मेरे प्राण। मधुर सुना दो तान। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। सागर से भी गहरी मेरी प्रेम की गहराई, लोक लाज कुल की मर्यादा तज कर मैं तो आई। मेरी प्रीति से ओ निर्मोही अब ना बनो अनजान। मधुर सुना दो तान। ओ कान्हा अब तो मुरली की मधुर सुना दो तान। मधुर सुना दो तान। मधुर सुना दो तान। আমি প্রথমেই মাইক্রোফোন তুলে দিচ্ছি ডক্টর অরবিন্দ দেবনাথ, কমার্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। তো ওনার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আপনি তো কবি, উনি একজন গীতিকার, উনি গীতি কবিতা লিখে থাকেন। আপনি কি আপনার মাতৃভাষায় লিখে থাকেন? মাতৃভাষা, আচ্ছা, বড় ভাষা। আচ্ছা দর্শক বন্ধু, উনি ডক্টর অরবিন্দ দেবনাথ, উনি ওনার মাতৃভাষায় লিখে থাকেন, অসমীয়া ভাষায় লিখে থাকেন গীতি কবিতা লিখে থাকেন। দেখি আমরা উনি, আপনি কি মানে গেয়ে করবেন, গান গেয়ে করবেন? উনি গীতি কবিতা, উনি কবিতা আকারেই পাঠ করবেন। ধন্যবাদ ম্যাডাম। মই গান নেগাওঁ, মই সুৰো নকৰোঁ, তবলা বজাওঁ আৰু গান লিখোঁ, এই দুটাই মোৰ কাম আৰু তাতকৈ মই বেলেগ একো নাজানো। যা হওক আজি প্ৰগ্ৰামটোত খুব ভাল লাগিছে। মই বহুত বস্তু ভাল পাওঁ, তাৰ ভিতৰত ৰং, চৰাই আৰু ফুল, এই তিনিটা বস্তু মোৰ বহু ভাল লগা বস্তুৰ ভিতৰত আছে, চৰাই, ফুল আৰু ৰং। মই সেই চৰাই, ফুল আৰু ৰং এই তিনিটা বিষয়তে সৰু সৰুকৈ, আচলতে কবিতা নহয়, এইটো গীত, আৰু গীত আৰু কবিতাৰ মাজত পাৰ্থক্যটো খুবেই কম। অকণমান তালমান, কিছু অতিৰিক্ত কিছু তালমানৰ জোখমাখ ৰাখি যেতিয়া কবিতা এটাক ফ্ৰেম কৰা হয়, তেতিয়া এইটো গান হিচাপে গাব পাৰি। গানত তালমান লৈ থাকে, কবিতাত এটা অন্তৰ্নিহিত ছন্দ থাকে। এটা হোক মই গীত হিচাপে লিখা এইবিলাক, সেইকাৰণে মই কবিতা বুলি ক'বলৈ নোৱাৰোঁ, কাৰণ মোৰ কবিতাৰ হেৰি নাই। মই তাকে পাঠ কৰিব ওলাইছোঁ। মই ঠিক কবিতা আবৃত্তিও নকৰোঁ, লাইফত কৰিও পোৱা, অকল গানেই লিখোঁ আৰু তবলা বজাওঁ, এই দুটাই মোৰ কাম। কিন্তু
আজি পৰিস্থিতি কোৱাৰ কাৰণে মই সাধাৰণভাৱে গাই দিম। কিবা ভুল ভ্ৰান্তি হ'লে নিশ্চয় সোঁৱৰাই দিব আৰু ক্ষমা কৰিব তাকে আশা কৰিছোঁ। প্ৰথম মই ৰঙৰ ওপৰত লিখা গান এটা অকণ মাতি দিছোঁ। ৰঙে ৰঙে কত অনুভূতি এই দিয়ে চিন্তাৰ গতি, ৰঙতে পাওঁ জীৱনৰ জ্যোতি আৰু অনেক প্ৰতিশ্ৰুতি, শুভ্ৰ বগাই দিয়ে যি পবিত্ৰতা তাতে পাওঁ জীৱনৰ পূৰ্ণতা, কলাৰ ভেততে যত পাওঁ দুখ এই কৰে জীৱনক নীতি দিওঁ, সজীৱ সেউজীয়া জীয়াই থকাৰ শান্তি ৰঙে ৰঙে কত অনুভূতি, সজাল ৰঙাত পাওঁ অনুৰাগ হালধিয়াই সোঁৱৰাই অধিক ত্যাগ, নীলা বানেই জানা নিৰ্বাণ বেঙুনীয়াই গাই পবিত্ৰ গান, হাতেৰঙী ৰামধেনু খনি জীৱনৰ চন্দীমণি জীয়াই থকাৰ অমল শক্তি ৰঙে ৰঙে কত অনুভূতি। আপনি কি আপনার কবিতার একটু অর্থটা একটু বলে দেবেন? কবিতাটোৰ অৰ্থ মই প্ৰথমতেই কৈছিলোঁ, এই কবিতাটো কবিতা বুলি ক'ব পাৰি, মই গান হিচাপে লিখিছোঁ। সেইকাৰণে প্ৰত্যেকটো কলিৰ পাছতে মই আকৌ ঠাইলৈ আহিছোঁ, যেনে সজীৱ সেউজীয়া জীয়াই থকাৰ শান্তি, আকৌ ঠাইলৈ আহিছোঁ ৰঙে ৰঙে কত অনুভূতি, আকৌ ছেকেণ্ড ষ্টেণ্ডাৰৰ পাছত আহিছোঁ মই হাতেৰঙী ৰামধেনু খনি জীৱনৰ সঞ্জীৱনী জীয়াই থকাৰ অমল শক্তি, আকৌ ঠাইলৈ আহিছোঁ ৰঙে ৰঙে কত অনুভূতি। সেইকাৰণে মই গান হিচাপে গাইছোঁ, গান কবিতা মোৰ বেকগ্ৰাউণ্ডে নাই। এই গানটোত ৰং আছে, ৰঙৰ কথা কৈছোঁ যে ৰঙে ৰঙে কত অনুভূতি, ৰঙৰ লগত আমাৰ অনুভূতি এটা সম্পৰ্ক আছে আৰু এই ৰঙে আমাক বহুত চিন্তাৰ গতি, আমাৰ থিংকিঙৰ এটা গতি দিয়ে। ৰঙতে পাওঁ জীৱনৰ জ্যোতি, লাইট অফ লাইফ আৰু অনেক প্ৰতিশ্ৰুতি, কমিটমেণ্ট কৰিব পাৰি মানে ৰঙে আমাক বহুত প্ৰভাৱিত কৰে জীৱনত। আৰু তাৰপাছতে মই বনানো এইটো শুভ্ৰ বগাই দিয়ে পবিত্ৰতা, বগা মানেই পবিত্ৰতা তাতে পাওঁ জীৱনৰ পূৰ্ণতা। বগা ৰঙৰ দুটা অৰ্থ আছে, এটা হৈছে পবিত্ৰতা আৰু এটা হৈছে পূৰ্ণতা। বগা ৰং মানে পূৰ্ণতা, কলাৰ ভিতৰতে পাওঁ যত দুখ, কলা ৰং মানে দুখ এই কৰে জীৱনক নিতে দিব, সজীৱ সেউজীয়া জীয়াই থকাৰ শান্তি, সেউজীয়া মানে শান্তি, জীয়াই থকাৰ শান্তি, য'ত সেউজীয়া নাই গছ গছনি নাই তাত জীয়াই থকাৰ কোনো নাই, শান্তিও নাই। সজাল ৰঙাত পাওঁ অনুৰাগ, ৰঙা ৰংটোক মই অনুৰাগ হিচাপে হেৰি কৰিছোঁ। হালধিয়াই সোঁৱৰাই অসীম ত্যাগ, হালধিয়াটো ত্যাগৰ এক চিম্বল। নীলা মানেই জানো নিৰ্বাণ, নীলা মানেই নিৰ্বাণ, শ্ৰীকৃষ্ণ নীলা নিৰ্বাণ। বেঙুনীয়াই গাই বিচিত্ৰ গান, বেঙুনীয়া মানে বিচিত্ৰ, ডাইভাৰ্চিটি। হাতেৰঙী ৰামধেনু খনি জীৱনৰ সঞ্জীৱনী জীয়াই থকাৰ অমল শক্তি ৰঙে ৰঙে পাওঁ কত অনুভূতি। আৰু দুটা মোৰ খুব ভাল লগা বিষয়, গান গোৱাৰ কাৰণে নহয়, এটা হৈছে চৰাই পক্ষী, মোৰ খুব ভাল লাগে, ডাঙৰে হওক সৰু হওক পক্ষী বুলি ক'লে বহুত ভাল লাগে। এই ভাল লাগে কাৰণে লিখিছিলোঁ আজি বহু বছৰ আগতে, 4-5 বছৰমান আগতে। কিবা ভুল হ'লে সোঁৱৰাই দিব, মই ভাল পাওঁ সোঁৱৰাই দিলে। অমৰ পৰীক কৌশল চৰাই বিননি শুনি বাল্মীকিৰ মুখত ৰূপ ওলাই আপুনি, দৈৰ্ঘ্যচুটি কাম চৰাই সেন্দুৰ হেন ফুট, গণেশ পক্ষীৰ বেকা ঠোঁটত ৰজাৰ হেন মুকুট। বিভিন্ন চৰাই বৰ্ণনা দিবলৈ চেষ্টা কৰিছোঁ। মইনাৰ মুখত মিঠা মাত, হীৰাৰ মন হৰা, দেখিছানে পুতুকি কাপোৰ জোৰ পাতি উৰা। বতা চৰাই সদায় ফুৰে পথাৰতে ধান খাই, বহি কটাৰাই শিমলু ফুলত মৌ ৰস খায়। কাৰ্তিকৰ বাহন মৌৰা চৰাই ৰূপৰঙে শুৱনি, পেখমত মোহিনী নাচনত নাৱনী, দেখাত ৰমণী। সাতভনীৰ বাহত কেতুকীৰ কণী, কাউৰীৰ বাহত পুলি, খেল চিলনি চিত্ৰ দেখি যুগত বুলবুলি। শুনিয়ে দিয়ে বহাগৰ বাতৰি, পাৰৈ দিয়ে ৰুণ, সমাজৰ হৰিজন দহ টোপোলা কাউলী শগুন। চিৰ চিৰ ঘৰত ঘনচিৰিকা ৰাং ঢালি নাচনি, টোপোলা বগলীয়ে জাক মাৰি আকাশ কৰে সুৰ। বিভিন্ন চৰাই বিভিন্ন চৰিত্ৰসমূহ ইয়াতে প্ৰতিফলিত কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ, এইটো চৰাই ফলকে থাকি। শেষত মই ফুলৰ ওপৰত মই কৈছোঁ যদি চৰাইৰ ওপৰত মোৰ খুব ভাল লাগে, ফুলৰ ওপৰত এটা গান বনাইছিলোঁ বহুত দিনৰ আগতে। পলাশ ৰঙীৰ ফাগুনতে অপৈ সুবাস বহাগতে, নাহৰে বকুলে আদৰে মন মোৰ বদলি, কেতেকী মাধৈ মালতীৰে বসন্ত শুৱনি,
নিয়ৰৰ কোমল পৰিসেৰে শৰতৰ শেৱালি কৃষ্ণচূড়াৰ হাঁহিৰে মোৰ হৃদয় ভৰে কহুৱা ফুলৰ দৰে মন পিউৰে সূৰ্যমুখে মূৰ তুলি চাই অৰুণক দুপৰতে পলাশ ৰঙিল ফাগুনতে কপৌ সুবাস বহাগতে গোলাপে বিৰাই সুগন্ধি কাইতৰ আৰতি প্ৰেম স্নিগ্ধ পাহি প্ৰেমৰ স্নিগ্ধ পাহি বোকাৰ মাজতে খৰিকা যায় নাজতে কিয় বৰহী শুকাই বদৰে কিয় গন্ধ বিচাৰি নাপায় পলাশ ফুলে ফাগুনতে কপৌ সুবাস বহাগতে। ধন্যবাদ ডক্টর অরবিন্দ দেবনাথ স্যার। খুব ভালো লাগলো, আপনি জীবনের আসল সত্য তুলে ধরলেন আমাদের সামনে। আমি এবার চলে যাচ্ছি ডক্টর বিভূতি লোচন শর্মা, যিনি অসমিয়া ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আমি তার কাছে চলে যাচ্ছি, তিনি এবার কবিতা পাঠ করবেন। দর্শক বন্ধু, আপনারা জেনে থাকুন ডক্টর বিভূতি লোচন শর্মা একজন নামী কবি। তিনি প্রফেসর বড়োল্যান্ড ইউনিভার্সিটির, কিন্তু তিনি তার নেশা কবিতা লেখা। ধন্যবাদ। আচলতে কবি শব্দৰ যোগ্য মই নহয়, মই নিজকে নাভাবোঁ কবি, তথাপিও লিখাৰ অভ্যাস এটা ৰাখিছোঁ। মই ইয়াত তিনিটা কবিতা পাঠ কৰিম বুলি ভাবিছোঁ, যদি তুমি অনুমতি দিয়ে। প্ৰথম যিটো কবিতা, প্ৰথম কবিতাটোৰ শীৰ্ষক হৈছে মোবাইলত কি থাকে। মোবাইলত কি থাকে? উদযাপনৰ নিঃসংগতা থাকে, সন্দেহৰ শীৰ্ষতম বিন্দু থাকে, সস্বপ্ন বিভেদ। ডক্টর দিল্লারজ্যোতি সিংহ। এখানে আরো কয়েকজন উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানে। আপনারা কেউ কিছু করবেন, কেউ কিছু বলতে চান? প্রথম একটু আপনার পরিচয়টা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবেন, তারপরে আপনি কি বলতে চান বা কবিতা পাঠ করতে চান করবেন। নাম আদিত্য ডেকা। এটা নকৰিলেতো নহয়, ৰাতুল ছাৰ আৰু বিভূতি ছাৰ আৰু আটাইকেইজন ছাৰ মেডামকে মই নমস্কাৰ জনাইছোঁ। মই কিঞ্চিত কবিতা স্বৰচিত, কিঞ্চিত আৰু অলপমান একক অভিনয় শিকিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। প্ৰথমতে কবিতাটো গাই লৈছোঁ, স্বৰচিত কবিতা। বহুত দিন আগত কলেজীয়া দিনতে লিখিছিলোঁ। কেতিয়াবা যদি লগ পোৱা তুমি তোমাৰ নঙলা মুখত, নাইবা ৰাজপথত, নাইবা সেই তিনিআলিৰ কেঁকৰিটোত, তেতিয়া তোমাৰ নীলা চকুজুৰি মোৰ দুচকুত নথবা আৰু নুসুধিবা মই কেনে আছোঁ বুলি। জীৱনৰ কেঁকুৰি পাৰ হ'ব পাৰিলে হয়তো তোমাকেই এদিন ময়ে সুধিম, লাইলা তোমাৰ ভালনে? নেক্সট কিন্তু একক অভিনয় কৰি দেখাইছোঁ। মানুহ, আজিৰ মানুহ সভ্যতাৰ উচ্চ চূড়াত বগাবলৈ যোৱা একবিংশ শতিকাৰ সভ্য মানুহ। সমাজ, সভ্য সমাজ, এইখন সভ্য সমাজতে সিহঁতে বাস কৰে। কিন্তু কিন্তু এইখন সমাজত জানো মানুহ আছে? নাই, মানুহ নাই। আছে মাথো কংকাল সদৃশ একোটা জীৱ, আৰু সেই জীৱই হৈছে আজিৰ মানুহ, অৰ্থাৎ একবিংশ শতিকাৰ সভ্য মানুহ। ক'ত গ'ল, ক'ত গ'ল মানুহৰ মানৱতা? ক'ত গ'ল সিহঁতৰ প্ৰতিজ্ঞা? সকলো লুপ্ত হৈ গৈছে নহয়? যাবই, নেযাবই বা কিয়? আৰু এদিন সিহঁতৰ অস্তিত্বও লুপ্ত হৈ যাব, আৰু সিহঁত হৈ পৰিব মস্তিষ্কবিহীন একোটা প্ৰাণী। ধন্যবাদ।
আপনার পরিচয়টা কি দিয়েছিলেন আগে আমাদের দর্শক বন্ধুরা শুনতে পাননি, আরেকবার একটু বলে দিন কষ্ট করে। নাম আদিত্য ডেকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফকিরাগ্রাম কলেজ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসএমএস। আদিত্য ডেকা, ফকিরাগ্রাম কলেজ, আচ্ছা, অসমিয়া বিভাগীয় প্রধান। খুব সুন্দর অভিনয় করে দেখালেন, অসংখ্য ধন্যবাদ ডক্টর আদিত্য ডেকা। আপনি স্বরচিত কবিতাও পাঠ করেছেন, কিন্তু স্বরচিত কবিতার একটু অর্থটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। ক্ষেত্রে কবি কবিতা রচনা করে নিজের অনুভব নিয়ে, নিজের চিন্তাধারা নিয়ে, যে একজন ছেলে মেয়েটিকে ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু মেয়েটি বিদ্রোহ করল। এই কিন্তু খারাপ পাই নাই, নাপাই কিছুদিনৰ কাৰণে তেওঁ নিজকে চ্যালেঞ্জৰ মুডত লৈছে, যাৰ কাৰণে ক'ব পাৰিছে যে কেতিয়াবা যদি লগ পোৱা তুমি, আজিৰ যিটো আছে তোমাৰ অৱস্থা সেইদিন হয়তো তোমাৰ নাথাকিব, তেতিয়া তোমাৰ নীলা চকুজুৰি মোৰ চকুত নথবা। এদিন এই নীলা চকুজুৰিয়ে দেখুৱাই মোক ফান্দত পেলাইছিলা, আৰু আজি তুমি এই নীলা চকুজুৰিৰ চুমুৰি লৈ আঁতৰি গুচি গৈছা। যদি মই ঘূৰি ঘূৰি আহি উত্তৰণৰ এটা ক্ষেত্ৰ যাতে আমি সাকসেছৰ মানে আগবাঢ়ি যাব পাৰো, যে ভাল পোৱাটো এনেকুৱা ধৰণৰ এইটো। ধন্যবাদ ডক্টর আদিত্য ডেকা। দর্শক বন্ধু, আপনারা শুনলেন কি সুন্দরভাবে আদিত্য ডেকা তার স্বরচিত কবিতার মর্মার্থ বুঝিয়ে দিলেন, যে ভালোবাসাটা উত্তরণের পথ সবসময় হতে হবে। আজকালকে দেখা যায় যে আমাদের অনেক ছেলেমেয়েরাই, যে যুবক যুবতীরা, ভালোবাসাটা তাদের কাছে ঠিক উত্তরণের পথ হচ্ছে না, অবতরণের পথ হচ্ছে। তো তিনি যে কবিতাটা পাঠ করলেন, এর থেকে অনেক দর্শকরাই আমার মনে হয় অনুপ্রেরণা পাবেন। আমি চলে যাচ্ছি বিশ্বরূপার কাছে। বিশ্বরূপা একটি কবিতা শোনাতে চাই। বিশ্বরূপা, তুমি কবির নাম বলো, এরপর তুমি কবিতাটা পাঠ করো। পুরকায়স্থের লেখা কবিতা শব্দের ঢেউ, যেটা প্রকাশিত হয়েছিল শব্দবৃক্ষ 7-এ, সেটা আমি আবৃত্তি করছি। আর দিগন্ত বয়সের সীমারেখা আঁকা, শরীর সময় জুড়ে পার্বত্য বিস্ময়, মুখোমুখি শিহরণ অন্তর বাহির, আগুনের স্পর্শে পুড়ে বিপন্ন অব্যয়, লাগাম চাবুক শব্দ হাত পাঁচ আছে, প্রেমের চুম্বক টান, আগে কহ আরো, কান্ডারি আর যে কত রবে হুঁশিয়ার, অন্তিমের কল্পনায় করো গঙ্গা পার, স্বপ্নীল স্মরণীর বালুকা বেলায় স্মৃতির ভাস্কর্য খোঁজা নিপুণ ছেনিতে, অরণ্য হারানো রিজু টান শব্দের ঢেউ, বেকুল নকশা নোনা স্রোতের আঘাতে, জ্যোতির্ময় ভেঙে দিয়ে বিভ্রান্ত আধার, কান্ডারি হয়ে যাত্রায় করো তরি পার। ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থী উপলক্ষে দেবস্মিতা পুরকায়স্থ, যে এই বড়োল্যান্ড ইউনিভার্সিটির পিএইচডি স্কলার ডক্টর হিল্লুল জ্যোতি সিংহর অধীনে গবেষণা করছে জুলজি ডিপার্টমেন্টে, ও একটি গণেশ বন্দনা শোনাতে চায়। দেবস্মিতা পুরকায়স্থ। ধন্যবাদ। আমার আজকের এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শেখা, এই সম্মেলন থেকে। আর আলোর সাথীর মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে কালচার হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, কালচার হ্যাজ নো বাউন্ডারিজ। তো গণেশ চতুর্থীর উপলক্ষে আমি একটি গণেশ বন্দনা করছি। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার গানের সাথে সাথে আপনারা ক্ল্যাপস দেবেন, যাতে আমরা ভালো করে আজকের এই গণেশ চতুর্থী দিয়ে প্রোগ্রামটাকে শেষ করতে পারি।
जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जगी पार्वती पिता महादेवा, माता जगी पार्वती पिता महादेवा। एक दंत रावण तो चार भुजाधारी, माथे पर तिलक सोहे मोस के सवारे। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा। नटवन को भूख लगे संत करे सेवा, नटवन को भूख लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। आंधन को आँख देते कोढ़िन को काया, बांझन को पुत्र देते निर्धन को माया। आंधन को आँख देते कोढ़िन को काया, बांझन को पुत्र देते निर्धन को माया। सूर्य शाम शरण आए सकल कीज सेवा, सूर्य शाम शरण आए सकल कीज सेवा। नटवन को भूख लगे संत करे सेवा, नटवन को भूख लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा, माता जगी पार्वती पिता महादेवा, माता जगी पार्वती पिता महादेवा। गणपति बाप्पा मंगल मूर्ति। थैंक यू, धन्यवाद। আজকের যে অনুষ্ঠানটা এখানে পরিবেশিত হলো বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঈশান বাংলার হয়ে মিতা পরিবেশদের আলোর সাথে অনুষ্ঠানটি, সেটা আমরা এখানে সবাই বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য হিসাবে আমরা সবাই উপভোগ করলাম। আর সেই জন্য আমি বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই পরিবারের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে ক্যামেরা নিয়ে যে কাজ করেছে বিশাল বসুমতারি এবং জনি বসুমতারি, এদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশাল সবসময় ক্যামেরার পিছনে ছিল। আর আমাদের যেগুলো স্কলার্স, যেগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষিকা দেবস্মিতা পুরকাস্ত, এলিজা বসুমতারি, দীপিকা ছেত্রী, সবাই খুব কষ্ট করেছে। আর আমাদের যেগুলো আমার সহকর্মীবৃন্দ, অধ্যাপক অধ্যাপিকা, অধ্যাপক ইন্দিরা বড়ো, ডক্টর অরবিন্দ দেবনাথ, ডক্টর রাতুল জেকা, ডক্টর বিভূতিলোচন শর্মা প্রমুখ, সবাইকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার উপরে নেরাসাদ বসুমতারি, উদাংশ্রী নার্জারি, যেগুলো বড় বিভাগের গবেষিকা, এবং জয়শ্রী ওরাও গবেষিকা, এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।